নমস্কার। আজ আমরা কাঞ্চনপুরের নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে একটা গভীর বিশ্লেষণ করব। রাজনীতির প্রতিদিনের শোরগোল থেকে দূরে গিয়ে আমরা বোঝার চেষ্টা করব সেই আসল ব্যবস্থাটাকে, সেই প্রক্রিয়াটাকে যা ভোটের ফলাফল তৈরি করে। এটা শুধু একটা নির্বাচন কেন্দ্রের গল্প নয়, এটা হলো মানুষের আস্থা অর্জন আর হারানোর এক বাস্তব চিত্র। চলুন এর গভীরে যাওয়া যাক। আমাদের গল্পের কেন্দ্রবিন্দু হল কাঞ্চনপুর। ত্রিপুরার উত্তর জেলার এই কেন্দ্রটি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। এর একটা নিজস্ব ইতিহাস আছে, নিজস্ব পরিচয় আছে। এখানকার মাটির গন্ধ, মানুষের জীবন জীবিকা আর তাদের আশা আকাঙ্ক্ষা, এই সব কিছু মিলেই কাঞ্চনপুরের আসল গল্পটা তৈরি হয়। এটা আধুনিক ভারতের সেই ছবিটা তুলে ধরে যেখানে উন্নয়ন আর বঞ্চনার প্রশ্নগুলো পাশাপাশি দাঁড়িয়ে থাকে। আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন এটাই, একটা রাজনৈতিক শক্তি কিভাবে ধীরে ধীরে মানুষের বিশ্বাস হারিয়ে ফেলে। আর তার চেয়েও বড় প্রশ্ন হল, সেই হারানো বিশ্বাস কি আদৌ ফিরিয়ে আনা সম্ভব? যদি সম্ভব হয়, তার জন্য ঠিক কি করতে হয়? এটা শুধু কাঞ্চনপুরের প্রশ্ন নয়, যে কোনো গণতন্ত্রের জন্যই এটা একটা মৌলিক প্রশ্ন। যে কোনো সমস্যার গভীরে যাওয়ার আগে তার লক্ষণগুলো চেনা দরকার, আর রাজনীতির ক্ষেত্রে এই লক্ষণগুলো লুকিয়ে থাকে সংখ্যার মধ্যে, ভোটের পরিসংখ্যানের মধ্যে। তাই মানুষের আবেগ বা অভিযোগ বোঝার আগে চলুন আমরা ব্যালট বক্সের কঠিন সত্যিটা একবার দেখে নেই, কারণ সংখ্যা কখনো মিথ্যে বলে না। 2013 সাল কাঞ্চনপুরে সিপিআই-এম-এর প্রাপ্ত ভোটের হার ছিল 50.13%। ভাবুন একবার, অর্ধেকেরও বেশি ভোটার একটা দলের উপর আস্থা রাখছেন। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা মজবুত রাজনৈতিক দুর্গের প্রমাণ। এটা বুঝিয়ে দেয় যে একটা সময়ে এই অঞ্চলে দলের সংগঠন আর মানুষের মধ্যে সম্পর্ক কতটা গভীর ছিল। আর এই স্লাইডটা দেখুন কিভাবে সেই দুর্গটা ভেঙে পড়ল। 2013 সালের সেই শিখর থেকে পতন শুরু হলো। 2018-তে একটা বড় ধাক্কা, ভোট শেয়ার নেমে এলো 41%। কিন্তু আসল ভাঙনটা দেখা গেল 2023-এ, যখন সমর্থন কমে গিয়ে দাঁড়ালো মাত্র 24.88%। মাত্র 10 বছরে অর্ধেক হয়ে গেল সমর্থন। এই পরিসংখ্যান একটা রাজনৈতিক ধসের ছবি তুলে ধরে। এই টেবিলটা আমাদের আরও বড় প্রেক্ষাপটটা বুঝতে সাহায্য করবে। দেখুন, 1993 থেকে 2013 পর্যন্ত প্রায় 2 দশক ধরে একটা স্থিতিশীলতা ছিল। ভোট শেয়ার মোটামুটি একই জায়গায় ঘোরাফেরা করেছে, কিন্তু তারপর হঠাৎ করেই একটা বড় পরিবর্তন আসে। নতুন রাজনৈতিক শক্তির উত্থান, বিশেষ করে 2018 সালের পর থেকে পুরনো সব সমীকরণকে একেবারে ওলটপালট করে দেয়। এই আকস্মিক পরিবর্তনই আমাদের বিশ্লেষণের মূল বিষয়। সংখ্যাগুলো আমাদের বলে দিল কি ঘটেছে, কিন্তু আসল প্রশ্নটা হলো, কেন ঘটল? এই ধস নামার পেছনের কারণটা কি? এর উত্তর পরিসংখ্যানের পাতায় নেই। এর উত্তর আছে কাঞ্চনপুরের মাটিতে, সেখানকার মানুষের অভিযোগে আর না পাওয়া প্রতিশ্রুতিতে। চলুন এবার সেই কারণগুলো খুঁজে দেখি। এই একটা কথাই হাজারটা ডেটাশিটের চেয়েও বেশি শক্তিশালী। এটা শুধু একটা উদ্ধৃতি নয়, এটা কাঞ্চনপুরের মানুষের হৃদয়ের কথা। একটা স্থায়ী ঠিকানা, একটা নিশ্চিত আয়ের উৎস, এই দুটো মৌলিক চাহিদা যখন পূরণ হয় না, তখন শাসকের উপর থেকে বিশ্বাস সরে যেতে শুরু করে। বিশেষ করে ভূমিহীন ব্রু শরণার্থী সম্প্রদায়ের কাছে এই প্রতিশ্রুতি ছিল বাঁচার রসদ। সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষোভের অন্যতম কারণ। এখানে দেখুন সেই কারণগুলো আরও স্পষ্ট করে বলা আছে। প্রথমত, ভূমিহীন ব্রু শরণার্থীদের পুনর্বাসনের প্রতিশ্রুতি পূরণ না হওয়া। দ্বিতীয়ত, ভয়াবহ বেকারত্ব আর দারিদ্র্য, যার ফলে এলাকার যুবকদের কাজের খোঁজে বাইরে চলে যেতে হচ্ছে। তৃতীয়ত, বিদ্যুৎ বা পানীয় জলের মতো প্রাথমিক সুযোগ সুবিধার অভাব। আর সবশেষে, সরকারি প্রকল্পে দুর্নীতি আর রেশন বিতরণে অনিয়ম। এই ছোট ছোট সমস্যাগুলো জমতে জমতেই একটা বড় অবিশ্বাসের জন্ম দিয়েছে। সমস্যা তো চিহ্নিত হল, কিন্তু সমাধান কি? ক্ষমতা থেকে দূরে চলে যাওয়ার পর মানুষের বিশ্বাস আবার অর্জন করার পথটা কি? এখানে কোনো রাজনৈতিক জাদুকাঠির কথা বলা হচ্ছে না, বরং একটা সুচিন্তিত পদ্ধতিগত পরিকল্পনার কথা বলা হচ্ছে, যা একেবারে তৃণমূল স্তর থেকে কাজ করে বিশ্বাস পুনরুদ্ধারের চেষ্টা করে। এই ব্লুপ্রিন্টের 3টে মূল স্তম্ভ রয়েছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রিয়াং এবং ব্রু সম্প্রদায়ের একেবারে ভেতরে পৌঁছে যাওয়া, তাদের কথা শোনা, তাদের সমস্যাগুলো মন দিয়ে বোঝা। দ্বিতীয়ত,
পরিচয় বা জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা বাস্তবসম্মত উন্নয়নের কথা বলা, মানুষের জীবনযাত্রার মান কিভাবে উন্নত হবে তার একটা স্পষ্ট রূপরেখা দেওয়া। আর তৃতীয়ত, সরকার বিরোধী ভোট যাতে ভাগ না হয়ে যায় তার জন্য সমমনস্ক ধর্মনিরপেক্ষ দলগুলোর সাথে জোট বাঁধা। একটা ভালো কৌশলকে বাস্তবে রূপ দিতে একটা সুশৃঙ্খল পরিকল্পনা লাগে। এই টাইমলাইনটা সেটাই দেখাচ্ছে। নির্বাচনের ৯০ দিন আগে থেকে কিভাবে ধাপে ধাপে এগোতে হবে। প্রথমে ওয়ার রুম তৈরি আর মানুষের কথা শোনার জন্য লিসেনিং ট্যুর, তারপর জনসংবাদ আর ইশতেহার বিতরণ, আর শেষ ৩০ দিনে পুরোদমে মাঠে নেমে প্রচার এবং ডিজিটাল মাধ্যমে ঝড় তোলা। সবশেষে ভোটের দিন ভোটারদের বুথ পর্যন্ত নিয়ে আসা। সময় বদলেছে, তাই প্রচারের ধরনও বদলাতে হয়েছে। আগে ক্যাডার ভিত্তিক প্রচার, বাড়ি বাড়ি গিয়ে কথা বলাই যথেষ্ট ছিল। কিন্তু এখনকার যুগে ডিজিটাল জগৎকে অস্বীকার করার কোনো উপায় নেই। অনলাইনে ছড়ানো মিথ্যা খবরের ফ্যাক্ট চেক করা, এলাকার উন্নয়নের স্বপ্ন নিয়ে কাঞ্চনপুর ভিশন ভিডিও বানানো আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া, এই নতুন পদ্ধতিগুলো এখন প্রচারের এক অবিচ্ছেদ্য অংশ। কাঞ্চনপুরের এই কেস স্টাডি থেকে আমরা একটু বড় পরিসরে ভাবার চেষ্টা করি। গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার আসল অর্থ কি? এটা কি শুধু শাসন করার অধিকার, নাকি এর সাথে অমজনন্দ দায়িত্ব জড়িয়ে থাকে? নেতা আর সাধারণ মানুষের মধ্যে সম্পর্কের ভিত্তিটাই বা কী হওয়া উচিত? আমাদের এই পুরো বিশ্লেষণের মূল শিক্ষা এটাই: ডেটা বা তথ্য শুধু নির্বাচন জেতার একটা হাতিয়ার নয়। ডেটা আসলে একটা আয়নার মতো, যা দেখিয়ে দেয় কোথায় শাসন ব্যবস্থায় ঘাটতি রয়েছে, কোথায় মানুষের বিশ্বাসে চির ধরেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই ডেটাই আমাদের সমাধানের পথটাও বাতলে দেয়। এটা আমাদের বলে দেয় বিশ্বাস পুনরুদ্ধারের জন্য ঠিক কোন কাজগুলোতে নজর দিতে হবে। শেষ করার আগে আমি এই প্রশ্নটা রেখে যেতে চাই, একটা নির্বাচনের আসল উদ্দেশ্য কি হওয়া উচিত? শুধুমাত্র ক্ষমতা দখল করা, নাকি মানুষের সেবা করার, তাদের জীবনকে আরও উন্নত করার পবিত্র দায়িত্ব অর্জন করা? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেয় একটা গণতন্ত্র হিসাবে আমরা কতটা সফল বা ব্যর্থ। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন। mgr@blueprintstrategies.ai এই ইমেল আইডিতে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।